Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা 18 ইলেকট্রন রুল এবং তার সাথে অ্যাসোসিয়েটেড কিছু এক্সাম্পল আলোচনা করেছি। আমরা মেটাল মেটাল বন্ডিং বিষয়ে আলোচনা করেছি। একটি মেটালের সাথে আরেকটি মেটাল যখন বন্ড করে সেখানে কতগুলো বন্ড হতে পারে, কিভাবে সেটা আমরা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন বা টোটাল মেটাল কোঅর্ডিনেশনে যে যতগুলো ইলেকট্রন আছে মেটালের ইলেকট্রন এবং লিগ্যান্ডের ইলেকট্রন আলাদাভাবে কনসিডার করে কিভাবে আমরা সেগুলো কনসিডার করতে পারি এবং কিভাবে আমরা মেটাল মেটাল বন্ড কতগুলি আছে খুঁজে বার করতে পারি সেটা আমরা দেখেছি। আজকে আমরা আরও কিছু ডেসক্রিপটিভ এক্সাম্পল নিয়ে আলোচনা করব, আরেকটি স্পেশাল এক্সাম্পল কনসিডার করব এবং সেখানে আমরা একটা স্ট্রাকচার ড্র করারও চেষ্টা করব। আগে প্রথম এক্সাম্পলটা দেখা যাক। আজকে আমাদের প্রথম এক্সাম্পল হচ্ছে ম্যাঙ্গানিজের একটি কমপ্লেক্স। এই ধরনের কমপ্লেক্স আমরা আগের ক্লাসেও করেছি। একটা ম্যাঙ্গানিজ হেক্সাকার্বনিল কমপ্লেক্স যেখানে +1 অক্সিডেশন স্টেটে ম্যাঙ্গানিজ রয়েছে এবং 6টি কার্বনিল লিগ্যান্ড বাউন্ড অবস্থায় রয়েছে। আমরা জানি ম্যাঙ্গানিজের ভ্যালেন্স শেলে টোটাল 7টি ইলেকট্রন থাকে, বা যেহেতু এখানে +1 অক্সিডেশন স্টেট আছে তার মানে ম্যাঙ্গানিজের তরফ থেকে আমরা টোটাল ইলেকট্রন পাবো 6টি এবং প্রত্যেকটা কার্বনিল 2টি করে ইলেকট্রন ডোনেট করে। তার মানে 6টি কার্বনিলের তরফ থেকে বা কার্বন মনোক্সাইডের তরফ থেকে আমরা পাবো 12টি। তার মানে টোটাল যে আমার ইলেকট্রন সংখ্যা হলো সেইটি হয়ে গেল আমার 18। তার মানে এটা প্রমাণ করে যে এটি 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে, তাই তো? এবার দেখা যাক ম্যাঙ্গানিজের আরেকটি কমপ্লেক্স নিয়ে আমরা আলোচনা করি। সেখানে ধরা যাক আমাদের এরকম একটি কমপ্লেক্স আছে যেখানে 5টি কার্বন মনোক্সাইড ম্যাঙ্গানিজকে বাইন্ড করছে এবং ম্যাঙ্গানিজের সাথে আরেকটি ম্যাঙ্গানিজের একটা কোভ্যালেন্ট বন্ড রয়েছে। এই কমপ্লেক্সের বাইরের কোনো চার্জ নেই, আননিউট্রালাইজড কোনো চার্জ নেই। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে কনসিডার করব? এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আগের মতোই 5টি সিও লিগ্যান্ডের জন্য 2 × 5, একটি ম্যাঙ্গানিজের জন্য 7টি ইলেকট্রন। উল্লেখযোগ্য এখানে ম্যাঙ্গানিজের কোনো প্লাস চার্জ নেই, অতএব ভ্যালেন্স শেলে যে 7টি ইলেকট্রন আছে সেই 7টি ইলেকট্রনই কনসিডার করতে হবে। আরেকটি ম্যাঙ্গানিজের জন্য আমরা আবার একটি 7টি ইলেকট্রন এবং এইখানে 5টি কার্বনিলের জন্য এইটি কনসিডার করা হবে। এটা যদি তুমি দেখা যায় এর টোটালটা হবে 34। আমরা একটা জিনিস এখানে মিস করছি, সেটা হচ্ছে এই বন্ডটি ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ সিঙ্গেল বন্ড, এর জন্য কিন্তু আমরা 2টি ইলেকট্রন এখানে কনসিডার করতে হবে এবং এটা যদি আমরা কনসিডার করি তাহলে আমরা দেখব এই সিস্টেমটাও 36 টোটাল ইলেকট্রন কাউন্ট হয়েছে, যেটা হচ্ছে 18-এর একটি মাল্টিপল, রাইট? তার মানে এই কমপ্লেক্সটিও কিন্তু স্টেবল হবে যখন আমরা এই কমপ্লেক্সটির স্টেবিলিটি নিয়ে 18 ইলেকট্রন রুলের রেসপেক্টে কনসিডার করব। আরেকটা এক্সাম্পল দেখা যাক, একটি রিহিয়াম বেসড এক্সাম্পল এবার আমরা নিই। রিহিয়াম বেসড একটি এক্সাম্পল যদি আমরা নিই, সেখানে ধরে নেওয়া যাক রিহিয়ামের সাথে কার্বনিলের একটি কমপ্লেক্স এবং এখানে আমরা একটা সিগমা ডোনার PF3 লিগ্যান্ড নিলাম। নেওয়ার পরে আমরা দেখলাম যে এই কমপ্লেক্সটার আউটার পেরিফেরিতে একটি প্লাস চার্জ আছে। তার মানেটা কি হয়? এই যে রিহিয়ামের এক্সাম্পলটা আছে এখানে আমরা দেখি কি কি আমার ডোনার লিগ্যান্ড রয়েছে। আমার ডোনার লিগ্যান্ডের মধ্যে রয়েছে একটি নিউট্রাল ডোনার যেটি 2 ইলেকট্রন ডোনেট করে। আমার এখানে কার্বনিলের একটি কার্বন মনোক্সাইড একটি রয়েছে যেটাও 2 ইলেকট্রন ডোনেট করে, মানে আমার এখানে 2 × 5 ডোনেট করবে এবং রিহিয়াম আমার বাইরের শেলে প্লাস চার্জ রয়েছে। তার মানে D7 সিস্টেমের রেসপেক্টে যদি আমরা ভাবি তাহলে আমার একটি ইলেকট্রন কম থাকবে। তার মানে এখানে আমার টোটাল রিহিয়াম যদি +1 অক্সিডেশন স্টেটে থাকে, রিহিয়াম ইজ ইন +1 অক্সিডেশন স্টেট, তাহলে রিহিয়াম আমায় দেবে হচ্ছে 6টি। রিহিয়াম আমাকে দেবে 6টি ইলেকট্রন।
তার মানে ইন টোটাল এটা হয়ে গেল আমাদের কত 18 ইলেকট্রন সিস্টেম। তার মানে আয়নিক মেথডে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা এখানে 18 ইলেকট্রন সিস্টেম পাচ্ছি। একইভাবে যদি আমরা আয়নিক মেথড না করে যদি আমরা নিউট্রাল মেথডেও এটা কনসিডার করি তাহলেও কিন্তু একই কনসিডারেশন দেখব, যেখানে আমাদের ধরে নিতে হবে যে আমরা কোনো চার্জ কনসিডার করব না। PF3 নিউট্রাল ডোনার, কিন্তু আমরা যেহেতু চার্জ কনসিডার করব না সেক্ষেত্রে তার মানে রিহিয়ামের ক্ষেত্রে আমরা ধরবো 7টি ইলেকট্রন, কারণ ওটা ম্যাঙ্গানিজের সিরিজেই পড়ে। কার্বন মনোক্সাইড রিমেন্স দ্য সেম, তাই তো? তা কার্বন মনোক্সাইডের জন্য আমার 2 × 5 নিউট্রাল ডোনারই রইল, আর PF3 ও নিউট্রাল ডোনার 2। কিন্তু এখানে যেহেতু আউটার সেলে একটি প্লাস চার্জ আছে, তার মানে এখানে ইলেকট্রন অ্যাবসেন্ট, সেই জন্য কিন্তু আমাকে একটি -1 করতে হবে, কারণ ওটা অ্যাবসেন্স অফ ইলেকট্রনকে জাস্টিফাই করে। সেক্ষেত্রেও কিন্তু আমরা 18 টোটালে পৌঁছাবো। তার মানে এই এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমরা যেটা দেখলাম যে এই প্রত্যেকটাই মোনোমেটালিক সিস্টেমই হোক বা মাল্টিমেটালিক সিস্টেমই হোক বা বাইমেটালিক সিস্টেমই হোক, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই করছে। এরকমভাবে আরেকটি এক্সাম্পল আমরা ভাবতে পারি, যেখানে আমরা দুটি কার্বনিল রাখলাম এবং 4টি সায়ানাইড লিগ্যান্ড রাখলাম, রেখে আমরা ওভারঅল আয়রনের অক্সিডেশন স্টেটের রেসপেক্টে যদি ভাবি, ওভারঅল চার্জ আমরা করে দিলাম 2- ওভারঅল চার্জ। এদের মধ্যে CO দুটি রয়েছে, এটা নিউট্রাল লিগ্যান্ড। সায়ানাইড কিন্তু আমাদের বেসিক্যালি সায়ানাইড ইজ আ -1 ডোনার, রাইট? আমি এখানে সায়ানাইড -1 চার্জ বা 2টি ইলেকট্রনই ডোনেট করে। তাহলে এবার আয়রনের রেসপেক্টে যদি আমরা নিউট্রাল ক্যালকুলেশনে যাই, লেটস সে নিউট্রাল ক্যালকুলেশনে যাব এবং তারপরে আয়নিক মেথডে দেখাবো। আমরা এই দুই মেথডেই আগে ক্যালকুলেট করেছি কিভাবে 8 ইলেকট্রন রুল ক্যালকুলেট করতে হয়। যখন আমরা নিউট্রাল মেথডে যাব অবশ্যই আমরা কিন্তু এই চার্জকে কনসিডার করব না। তাহলে আমার আয়রনের টোটাল কনসিডার করতে হবে। আয়রনের ডি ইলেকট্রন কটি আছে? বাইরের শেলে আছে 8টি ইলেকট্রন, আমি 8টি ইলেকট্রন কনসিডার করে নিলাম। কার্বনিল লিগ্যান্ডে কটি আছে? 2টি, তার মানে 2 × 2 মানে 4, রাইট? আর আমার সায়ানাইডের ক্ষেত্রে আমার কটি রয়েছে? সায়ানাইডের ক্ষেত্রে আমার রয়েছে 2টি করে, তাই তো? সায়ানাইডের ক্ষেত্রে আমার যদি 2টি হয় তাহলে 4 × 2 = 8। তাহলে আমার টোটাল কত হয়ে গেল? এখানে আমার হয়ে গেল কিন্তু 20। এবার এটা কি আমার নিউট্রাল মেথড কি তাহলে ফেল করে গেল? আমরা কি নিউট্রাল মেথডে কিছু ভুল ক্যালকুলেট করলাম? দেখা যাক আয়নিক মেথডে কি আছে। আয়নিক মেথড যদি আমাদের কনসিডার করতে হয় তাহলে আমাদের দেখতে হবে এখানে আমার আয়রন যেটাই রয়েছে, আয়রনের ওভারঅল চার্জ কত? আয়রনের ওভারঅল চার্জ হচ্ছে +2 চার্জ করে তারপর সায়ানাইডের -4 করে তবেই আমার কিন্তু বাইরের শেলে 2- চার্জটি যায়। তার মানে এখানে আমার আয়রন সিস্টেমটি হয়ে যাবে আয়রন +2 সিস্টেম। আয়রন +2 সিস্টেম কি হয়? আয়রন +2 সিস্টেমে কটি ইলেকট্রন থাকে? এটি একটি D6 সিস্টেম, তার মানে 6টি ইলেকট্রন থাকে। এবার একইভাবে যদি আমরা 2টি CO লিগ্যান্ডের কথা ভাবি, সেখান থেকে আমার হয়ে গেল 2 × 2 4। আর যদি আমরা একইভাবে সায়ানাইডের কথা ভাবি, সায়ানাইডও 2টি করে ইলেকট্রন দেয়, তাহলে সায়ানাইডও আমার দিয়ে দেবে হচ্ছে 2 × 4, তাই তো? আর এই 2- চার্জ যেটা রয়েছে, 2- চার্জ, সেটা আমি অলরেডি কনসিডার করে নিয়েছি, কারণ আমার অক্সিডেশন স্টেটের মধ্যে দিয়েই আমি কনসিডার করে নিয়েছি, তাই তো? তার মানে এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যদি 2- চার্জ আমরা কনসিডার করি, যেটা আমরা এই ক্ষেত্রেও কিন্তু আমরা করেছিলাম যখন আমরা আয়নিক মেথডে করেছিলাম, তখন দেখো এই ক্ষেত্রেও আমরা এই প্লাস চার্জের জন্য -1 করেছিলাম, তাই তো? আয়নিক নিউট্রাল মেথডের ক্ষেত্রে একই ঘটনা কিন্তু আমরা এখানেও করেছি, যেখানে আমরা আয়নিক মেথডে ডিরেক্টলি এই চার্জটাকে এখানে কনসিডার করে নিয়েছিলাম, তার জন্য আমরা আলাদা করে কোনো রকমের চার্জ কনসিডার করিনি। তার মানে আয়নিক মেথডে যদি আমাদের চার্জ কনসিডারেশন হয়ে যায় তাহলে আর বাইরে থেকে আলাদা করে চার্জ কনসিডার করতে হবে না, কারণ এখানে অলরেডি আমরা +2 কনসিডার করে নিয়েছি। আর যদি না করতাম তাহলে অবশ্যই এটাকে আমার 8 করতে হতো, তাই তো? করে আমার সেই অনুযায়ী আমার ক্যালকুলেশন করতে হতো। এইখান দিয়ে আমরা যদি দেখি তাহলে আমার কত হয়ে যাচ্ছে? এটি আমার হয়ে যাচ্ছে কিন্তু আবার 18 ইলেকট্রন। তাহলে এই এক্সাম্পলটা কি জাস্টিফাই করে? এটা কি জাস্টিফাই করে যে নিউট্রাল মেথডে এক ধরনের ক্যালকুলেশন হয়
আর আয়নিক মেথডে এক ধরনের ক্যালকুলেশন হয়? এটা কি তা জাস্টিফাই করে? না, করে না, করে না, কারণ দুটি সিস্টেমের ক্ষেত্রেই, দুটি ক্যালকুলেশনের মেথডের ক্ষেত্রেই কিন্তু একই রেজাল্ট আসার কথা। তাহলে আমরা এখানে কি ভুল করলাম, কি ভুল করলাম সেইটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করে আমাকে জানাবে। এইখানে একটি ছোট্ট ভুল রয়েছে, সেই ভুলটা কি সেটা তোমাদের আমায় জানাতে হবে। এইটা গেল আয়রন বেসড একটি এক্সাম্পল, ম্যাঙ্গানিজ বেসড একটি এক্সাম্পল, লিথিয়াম বেসড একটি এক্সাম্পল, এবং মাল্টিমেটালিক সিস্টেমের ক্ষেত্রে বায়োমেটালিক ম্যাঙ্গানিজের এক্সাম্পলও আমরা কিন্তু আলোচনা করলাম। এরপর যেটা আমরা আলোচনা করব সেটা হলো একটা আরেকটি কমপ্লেক্সটি হচ্ছে এইটি। এখানে আমরা মিউ কোঅর্ডিনেশনে নেব আমার কার্বন মনোক্সাইডকে, যেখানে আমরা দুটো কার্বন মনোক্সাইড কনসিডার করব। আমরা ইটা 5 ফেজে কনসিডার করব হচ্ছে সিপি সাইক্লোপেন্টাডাইন, যেটা আমরা আগে আলোচনা করেছি, এবং তার সাথে আমরা রাখবো রোহোডিয়াম মেটালকে রাখলাম, এবং আমরা একটা কার্বনিল বাইরে নিলাম। তার মানেটা কি এখানে দেখা যাক, এটার কি, এখান থেকে আমরা বলার চেষ্টা করব যে কটা কি আমাদের ফাইন্ডিংস করতে হবে। এর মধ্যে দেখতে হবে যে হাউ মেনি বন্ড, এটা আমাদের খুঁজতে হবে। আমাদের সেকেন্ড খুঁজতে হবে হচ্ছে টেবিল কনফিগারেশন। এই দুটি খুঁজতে হবে। এখানে দেখো তোমরা যে দু ধরনের মিউ সিও লিগ্যান্ড রয়েছে, দু ধরনের সিও লিগ্যান্ড রয়েছে লিটারালি। এইটি হচ্ছে মিউ সিও, তাই তো? এটি হচ্ছে মিউ সিও লিগ্যান্ড, আর এইটি হচ্ছে ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও লিগ্যান্ড। তার মানে দুটি ডিফারেন্ট টাইপের আমার সিও লিগ্যান্ড আছে। এইটাই যদি হয়, এবং তার সাথে আমার রোহোডিয়ামের চার্জ কত আছে দেখে নাও। রোহোডিয়ামের চার্জ কত? সিপি -1 চার্জ দেয়, তার মানে অবভিয়াসলি প্রত্যেকটা রোহোডিয়ামের চার্জ হচ্ছে +1 করে, তাই তো? তাহলে রোহোডিয়ামের যদি +1 করে চার্জ হয়, তাহলে আমরা কি ভাবতে পারি? তাহলে রোহোডিয়ামের আউটার শেলে +1 চার্জ যদি ধরা হয়, তাহলে কটা করে ইলেকট্রন থাকবে? 8টি করে ইলেকট্রন থাকবে। তাহলে আমরা টোটাল ভ্যালেন্স ইলেকট্রন যে কনসিডারেশনটা আমরা করছিলাম, টোটাল ভ্যালেন্স ইলেকট্রনস, যেটাকে আমরা টিভিই বলেছিলাম আগের ক্লাসে, তো সেটা আমরা একটা একটা করে দেখি। আমাদের দুটি মিউ সিও আছে, তাই তো? দুটি আমার মিউ সিও আছে, তারা কটি ইলেকট্রন দেবে? 2 × 2 4, ঠিক আছে? এরপর আমার কি রয়েছে? আমি যদি ওভারঅল টোটাল সিস্টেমটাকে নিয়ে ভাবি, তাহলে সেখানে রয়েছে আমার 3টি সিপি লিগ্যান্ড, রাইট? সিপি লিগ্যান্ডের জন্য আমরা কি হচ্ছে দেখি। এটা আমরা লিখতে পারি 3টি সিপি, 3টি ইটা 5 সিপি লিগ্যান্ড রয়েছে, তারা 6 ইলেকট্রন করে ডোনেট করে, রাইট? তার মানে এখান থেকে আমার চলে এলো 18। আর কি রয়েছে? আর রয়েছে একটি ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও লিগ্যান্ড, তাই তো? তাহলে একটি ডিরেক্টলি কোঅর্ডিনেটেড সিও লিগ্যান্ডের জন্য আমার কত আসবে? 2। আর আমার কি রয়েছে? আর আমার রয়েছে রোহোডিয়ামের 3টি সেন্টার, 3টি রোহোডিয়াম প্লাস, রাইট? তাহলে সেখান থেকে আমার কত আসবে? 3 × 8 কত হয়? 24। এবার এইটাকে যদি আমরা টোটাল করি, তাহলে কত দেখা যায়? এটাকে যদি আমরা টোটাল করা হয়, তাহলে আমার টোটাল যেটা আসবে সেটা হচ্ছে যে আমার এখানে 24 + 24 হয়ে এখানে আমার 48 আসবে, রাইট? এবার আমরা টোটাল অ্যাকর্ডিং টু লেটস সে 18 ইলেকট্রন রুল, it satisfies 18 ইলেকট্রন রুল, লেটস সে। তাহলে কটা মেটাল আছে? আমরা সেই একই ফর্মুলায় যাব, n × 18। কটা ইলেকট্রন আছে? n = 3। তার মানে 3 × 18 আমার 54 টোটাল ইলেকট্রন কাউন্ট হওয়ার কথা, বাট আমার টোটাল ইলেকট্রন কাউন্ট এখানে হচ্ছে 48। তাহলে টোটাল মেটাল বন্ড equals to 54 - 48 ডিভাইডেড বাই 2। তার মানে আমার কি হবে? তার মানে আমার যেটা সিচুয়েশনটা এলো, সেই সিচুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নাম্বার অফ মেটাল বন্ড আমার হয়ে গেল কিন্তু 3টি।
তার মানে এবার যদি তিনটি মেটাল মেটাল বন্ড থাকে, এবার আমাদের স্ট্রাকচারটা ড্র করতে হবে। আমরা বুঝে গেছি যে এখানে তিনটি করে মেটাল মেটাল বন্ড থাকবে। এবার আমরা স্ট্রাকচারটা দেখি তাহলে তিনটি যদি মেটাল মেটাল বন্ড থাকে তাহলে আমরা কি করতে পারি? রোহোডিয়াম রোহোডিয়াম রোহোডিয়াম, আমার তিনটি মেটাল মেটাল বন্ড আছে, তাহলে 1 2 3, তাই তো? এর সাথে আমার কি আছে? এর সাথে আমার আছে হচ্ছে তিনটি সিও লিগ্যান্ড, তাই তো? তিনটি সিও লিগ্যান্ডকে আমাকে এবার বসাতে হবে। তাহলে তাদের মধ্যে দুটি হচ্ছে আবার মানে μ2 সিও রয়েছে দুখানা, তাই তো? তাহলে আমরা ধরে নাও μ2 সিও দুটো এরকম ভাবে বসাচ্ছি। এখানে আমরা একটা μ সিও দিলাম, আর আমরা একটা μ সিও দিলাম এইখানটায়, ঠিক আছে? দুটি μ সিও দিলাম, আর একটি সিও আমরা ধরে নাও ডাইরেক্টলি কার্বন রোহোডিয়ামের সাথে বন্ড করে দিলাম। আর কি পড়ে রয়েছে আমাদের পড়ে রয়েছে সিপি লিগ্যান্ড পড়ে রয়েছে। তো সিপি লিগ্যান্ডগুলোকে আমরা এখানে বসিয়ে দিই, সিপি সিপি সিপি। এটা ধরে নাও আমাদের স্ট্রাকচার এ। এটা ছাড়া কি আর কোনো স্ট্রাকচার রাখা সম্ভব? অবশ্যই সম্ভব। কিরকম স্ট্রাকচার রাখা সম্ভব? আরেকটি স্ট্রাকচারও একইভাবে আমরা রোহোডিয়ামের তিনটি বন্ড তৈরি করে দিচ্ছি, কিন্তু আমরা সেক্ষেত্রে যেটা করব, যেটার সাথে ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও আছে সেইখানে আমরা কোনো μ সিও রাখবো না। তার মানে এইখানে আমরা চেঞ্জটা করছি, সিপি সাথে এখানে সিও অ্যাড করে দিলাম। করার পরে আমরা একটা ছোট্ট চেঞ্জ করছি, যে এইখানে সিপি রইল, বাট মিউ কার্বন মনোক্সাইড যেটা রয়েছে সেটা আমরা এই দুটো সিস্টেমের মধ্যেই রাখলাম। তার মানে যেটা ডিরেক্টলি কোঅর্ডিনেটিং সিও সেটা সাথে যে রোহোডিয়ামটা অ্যাটাচড আছে সেটাকে আমরা টাচ করলাম না। এটা হলো আমাদের স্ট্রাকচার বি। এবার এই দুটো স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি স্টেবল হবে সেটা যদি বলতে হয়, তাহলে আমাদের কিভাবে সেটা ক্যালকুলেট করতে হবে? যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে আমার কি আছে, রোডিয়াম +1 8টি ইলেকট্রন দিচ্ছে, সিপি 6টি ইলেকট্রন দিচ্ছে, তাই তো? আর এখানে এই যে তিনটে শেয়ার্ড বন্ড আছে, দুটি রোহোডিয়াম এবং কার্বনিলের একটি ইলেকট্রন, সেইখান থেকে আমার আসবে টোটাল 3টি। তার মানে এখানে আমার 70 ইলেকট্রন সিস্টেম হলো এই সিস্টেমটা। একই ঘটনা যদি আমরা এইখানে ভাবি তাহলে তুমি দেখো এখানে তোমার একই 8টা রোহোডিয়াম থেকে 6টা সিপি থেকে, দ্যাট ইজ ট্রু। তার সাথে শেয়ার্ড বন্ড আছে 1 2 3 4, রাইট? তাহলে সেইখান থেকে আমার চলে এলো হচ্ছে 18 ইলেকট্রন। আবার যদি এই সেন্টারটার কথা ভাবি সেইখানেও দেখো, সেখানে রোহোডিয়ামের জন্য হলো 8, সিপির জন্য হলো 6, রাইট? তাছাড়া আমার এখানে আছে হচ্ছে 1 2 3 4, টোটাল 4টে। তো টোটাল 4টে এখানে আমি করে দিলাম হচ্ছে গিয়ে 4। তাছাড়া আমার আর কে থাকছে? তাছাড়া সরি, এইখানটা আমাদের 4টি লিগ্যান্ড রয়েছে, তার মধ্যে 3টি হচ্ছে শেয়ার্ড লিগ্যান্ড, তার মধ্যে 2টি হচ্ছে রোহোডিয়াম বন্ড আর একটি হচ্ছে কার্বনিল। তার মানে এখান থেকে 1 2 3 3টি ইলেকট্রন এলো। আর আমার যে সিও লিগ্যান্ডটি রয়েছে সে আমার সিঙ্গলি কোঅর্ডিনেটেড টু দ্য ম্যাঙ্গানিজ, তাহলে এখানে আমার হয়ে গেল 19 ইলেকট্রন সিস্টেম। তার মানে এখানে এই স্ট্রাকচারটাতে 3 রকমের টোটাল ইলেকট্রনস আছে। একটাতে 18 ইলেকট্রন, একটাতে 17 ইলেকট্রন, আর একটা 19টা ইলেকট্রন। এবার যদি আমরা এই সিস্টেমটা ভাবি, সেখানে কি আছে দেখো, স্ট্রাকচার বিতে 8টা রোহোডিয়ামের জন্য, 6টি সিপির জন্য, 2টি সিওর জন্য, এবং এখান থেকেও আমার হচ্ছে 2টি, টোটাল 18টা। এই কার্বনটা, এই রোহোডিয়ামটি ভাবো, এখানেও 8 + 6, আর শেয়ার্ড আছে 1 2 3 4, কত হলো? 18টি। আবার এখানকাও একই ব্যাপার, একইভাবে যদি আমরা ভাবি তাহলে এখানেও আমরা দেখতে পাবো যে আমাদের 8 + 6 রোহোডিয়াম আর সিপির জন্য, আর এখানেও 1 2 3 4, তাহলে এখানে হলো আবার 18টি। তার মানে এই দুটি স্ট্রাকচারের মধ্যে দেখা যাচ্ছে এ কনফিগারেশনটাতে আমাদের 3টি রোহোডিয়াম সেন্টারে 3 রকমের টোটাল ইলেকট্রন কাউন্ট রয়েছে, 17 18 19। আর বি স্ট্রাকচারটাতে আমরা দেখতে পাচ্ছি 3টে রোহোডিয়াম সেন্টারের জন্য আমার প্রত্যেকটাতেই 18টা করে ইলেকট্রন রয়েছে। তাহলে এই দুটোর মধ্যে কোনটি স্টেবল হওয়া বেশি সম্ভব? অবশ্যই বি, যেটা ইউনিফর্মলি 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করছে। এই এক্সাম্পলটা একটি ক্লাসিক এক্সাম্পল, যেটা থেকে
এই ধরনের প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন প্রবেশিকা পরীক্ষায় বা ইউনিভার্সিটি পরীক্ষাতেও আসে। সে এখানে তোমায় দেখে বুঝতে হবে দুটো স্ট্রাকচারই সম্ভব, দুটো স্ট্রাকচারই কিন্তু এ এবং বি, দুজন স্ট্রাকচারই কিন্তু আমার 18 ইলেকট্রন রিলকে ওভারঅল স্যাটিসফাই করছে, কিন্তু প্রতিটা মেটাল সেন্টার স্যাটিসফাই করছে কিনা সেইটা আমরা এখানে জাস্টিফাই করলাম, এবং তার থেকে আমরা দেখলাম যে বি স্ট্রাকচারটি হচ্ছে আমার সব থেকে স্টেবল কনফিগারেশন হবে। এতক্ষণ ধরে আমরা যেটা পড়ছিলাম সেটা হলো 18 ইলেকট্রন রুলের মাল্টিমেটালিক সিস্টেমে কিরকম বন্ডিং হয় এবং কোথায় কোথায় স্যাটিসফাই হয়, এবং 18 ইলেকট্রন রুলকে জাস্টিফাই করে কোনো কমপ্লেক্স যদি স্টেবল হয় 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করার পর, তাহলে তার স্ট্রাকচার আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি সেই বিষয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম। এর পরবর্তী আলোচনাটা হবে যে 18 ইলেকট্রন রুল কোথায় কোথায় ভ্যালিড নয় এবং কেন ভ্যালিড নয়, রিজন ফর নন ভ্যালিডিটি অফ 18 ইলেকট্রন রুল, এটা কেন এবং কোথায় সেই বিষয়ে আমরা আলোচনা করব। অনেকগুলো রিজন আছে 18 ইলেকট্রন রুল ভ্যালিড না হওয়ার, যেমন বিশেষত যদি দেখতে চাও আমরা দেখতে পাবো যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সের ক্ষেত্রে, স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সেস violates 18 ইলেকট্রন রুল। এই এক্সাম্পলের মধ্যে কারা কারা পড়তে পারে? এই এক্সাম্পলের মধ্যে পড়তে পারে তোমার রোহোডিয়াম, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল সিস্টেম, রাইট, নিকেল D8 সিস্টেম, এরা কিন্তু পড়তে পারে, এবং এদের ক্ষেত্রে যে রুলটা ভ্যালিড হয় সেটা হচ্ছে 16 ইলেকট্রন। মোস্ট অফ দ্য কেসেস এরা 16 ইলেকট্রন রুলকে জাস্টিফাই করে, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। তাছাড়াও কিছু আর্লি ট্রানজিশন মেটাল অনেক সময় যে স্যাটিসফাই করে না, আর্লি ট্রানজিশন মেটালস does not obey 18E rule। আর্লি ট্রানজিশন মেটালের মধ্যে কারা কারা পড়তে পারে, যেমন আমরা এক্সাম্পল হিসাবে ভাবতে পারি টাংস্টেন হেক্সামিথাইল, আমরা ভাবতে পারি টাইটেনিয়ামের +4 অক্সিডেশন স্টেট অ্যান্ড সো অন, ঠিক আছে, এরাও কিন্তু আমাদের জাস্টিফাই করে না। তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে অরবিটালের যে এনার্জিটা আছে দেখে সেটা অনেক বেশি হয় এবং সেটা কিন্তু এফেক্টিভ ইউটিলাইজেশন অফ বন্ডিংয়ে ইউজ করা যায় না, সেটার ক্ষেত্রে একটা সমস্যা হয়। এছাড়াও আমরা দেখব যে হাই ভ্যালেন্ট D0 সিস্টেমস, হাই ভ্যালেন্ট D0 সিস্টেমস, হাই ভ্যালেন্ট D0 সিস্টেমস যেমন ম্যাঙ্গানিজ +7 স্যাটিসফাই করে না, ঠিক আছে, ক্রোমিয়াম +6 অনেক সময় এরা স্যাটিসফাই নাও করতে পারে, এইগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আরেকটা ব্যাপার হচ্ছে যদি স্টেরিক হিন্ড্রেন্সটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়ায় কমপ্লেক্সের স্টেবিলিটির ক্ষেত্রে, তখন দেখা যায় যে অনেক সময় তারা 80 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে না। তার মানে 80 ইলেকট্রন রুলের আরেকটা ভায়োলেশন হচ্ছে ডিপেন্ডস অন দ্য ligand or steric hindrance in the complex। আর কোথায় ভ্যালিড হয় না, আরেকটি এক্সাম্পল হচ্ছে যেমন আমরা বলতে পারি যে মেইন গ্রুপ যে মেটালস আছে বা ল্যান্থানাইটস আর অ্যাক্টিনাইটস ইউজুয়ালি ফলো করে না, আর মেইন গ্রুপ মেটালস এটাও কিন্তু ফলো করে না। তাহলে এটা বেসিক্যালি আমরা এটা আলোচনা করলাম হচ্ছে ভায়োলেশন। এখানে আমরা ভায়োলেশন অফ 18 ইলেকট্রন রুল স্যাটিসফাই আলোচনা করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সগুলো করে না, যেমন আমাদের প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, রোহোডিয়াম, নিকেল +2 এরা করতে চায় না, এরা ইউজুয়ালি স্কোয়ার প্ল্যানার কমপ্লেক্সে থাকে এবং এরা 16 ইলেকট্রনকে স্যাটিসফাই করে, নট 18 ইলেকট্রন। আর্লি ট্রানজিশন মেটালস যেমন হচ্ছে টাইটেনিয়াম, যেমন হচ্ছে টাইটেনিয়াম +4,
টাংস্টেন +6 লেটসে, তাছাড়া আমাদের ভ্যানাডিয়াম +5, এরা কিন্তু অনেক সময় যে 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে না। হাই ভ্যালেন্ট D0 সিস্টেম, যেমন তার মধ্যে একটা এক্সাম্পল ভ্যানাডিয়াম +5 হতে পারে, ম্যাঙ্গানিজ +7 হতে পারে, ক্রোমিয়াম +6 হতে পারে। সেই ধরনের সিস্টেমগুলোও কিন্তু আমরা দেখব যে আমাদের 18 ইলেকট্রন রুলকে স্যাটিসফাই করে না। এছাড়া বাল্কিনেস অফ দ্য লিগ্যান্ড অথবা টোটাল যে আমার স্টেরিক হিন্ড্রেন্স আছে অ্যারাউন্ড দ্য কমপ্লেক্স, তার উপরেও কিন্তু আমার দেখতে পাবো যে 18 ইলেকট্রন রুল অনেকটা ডিপেন্ড করে, এবং সেটা ডিসাইড করে যে আমার সিস্টেমটি 18 ইলেকট্রন রুলকে ওবে করবে কি করবে না। এবং মেন গ্রুপ বা মেটাল বা ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডস অনেক সময় 18 ইলেকট্রন রুলকে ফলো করে না। তো লাস্ট 4-5টি ক্লাসে যে আমরা দেখতে পারলাম যে কিভাবে 18 ইলেকট্রন রুলটা ডেভেলপ হয়েছে, বেশ কিছু এক্সাম্পল আমরা আলোচনা করলাম, আমরা বিভিন্ন লিগ্যান্ডের নেচার নিয়ে আলোচনা করেছি, আমরা মেটাল বন্ডিং এর বিষয়ে আলোচনা করেছি, হেপ্টাসিটি নিয়ে আলোচনা করেছি, যার অনেক এক্সাম্পল আমরা আলোচনা করেছি, যার মধ্যে একটি হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল সিস্টেম, এবং বেশ কিছু প্রবলেম সলভিং এর মধ্যে দিয়ে আমরা যেটা দেখানোর চেষ্টা করলাম যে 18 ইলেকট্রন রুল কোথায় কোথায় ভ্যালিড এবং কোথায় কোথায় ভ্যালিড নয়। 18 ইলেকট্রন রুল থেকে আমরা কিভাবে টোটাল নাম্বার অফ মেটাল বন্ডস বার করতে পারি, সেই সিচুয়েশন থেকে আমরা কিভাবে বুঝতে পারি যে যদি একাধিক কনফর্মার বা কনফিগারেশন স্টেবল হয় একটা মাল্টিমেটালিক অর্গানোমেটালিক সিস্টেমের ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে সেখান থেকে দ্য বেস্ট কনফর্মার সব থেকে স্টেবল যে কনফিগারেশন হবে, যেটা আমরা আজকে আলোচনা করছি একটি এক্সাম্পল ওরকম, সেইটা কিন্তু আমরা আলোচনা করলাম। এর পরবর্তী লেকচারে আমরা এরপর লিগ্যান্ড, যেটা সিগমা ডোনার বা পাই ডোনার বা পাই অ্যাকসেপ্টার লিগ্যান্ড এবং কার্বন মনোক্সাইডের যে এমও, সেই বিষয়ে আলোচনা করব এবং আরো ডিটেলে ঢুকবো মেটাল কার্বনিল কমপ্লেক্সের ভেতরে। ধন্যবাদ।